আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি সাবজেক্টের ফ্লোচার্ট আর অ্যালগরিদম সি প্রোগ্রামের অধ্যায়ের যে একটা অংশ আছে সেই অংশটা নিয়ে আলাপ আলোচনা করব। আচ্ছা, এখানে কিছু লেখা আছে, মানে জাস্ট বেসিক যেটাকে বলা হয় যে ফ্লোচার্ট ও অ্যালগরিদম জিনিসটা কি আসলে। লেখা আছে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য ছোট ছোট ধাপে বিভক্ত করে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকে অ্যালগরিদম বলে। আচ্ছা, এখানের ভাষাটা একটু কঠিন কঠিন লাগতে পারে, বাট আমি যেটা করি সেটা শোনো। যে কোনো কাজ করতে যাওয়ার আগে আমাদেরকে একটা লিখিত লেখা লেখা লাগে যে প্রথমে এটা করব, তারপরে এটা করব, মানে ধাপে ধাপে পর্যায়ক্রমে সমস্যাটা সমাধান করার জন্য ধাপে ধাপে একটা রিটেন লেখা লেখা লাগে। ওই যে রিটেন লেখাটা লিখি সেই লেখাটাকে অ্যালগরিদম বলা হয়। ঠিক আছে। আর এই যে রিটেন লেখাটা, সেই রিটেন লেখাটার জন্য যদি কোনো প্রতীকী চিহ্ন ব্যবহার কইরা কইরা ধাপে ধাপে আমরা লিখি, তখন সেটাকে আমরা ফ্লোচার্ট বলি। অর্থাৎ কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে অ্যালগরিদম ব্যবহার করে, মানে অ্যালগরিদমের ভিতরে তো জাস্ট তুমি ধাপগুলা লিখছো, যে বাংলা যে লেখাগুলা থাকে যে প্রথমে কি করবা, তারপরে কি করবা, তারপরে কি করবা, তারপর কার সাথে আর কি করবা না করবা সেই সংক্রান্ত কথা লিখছো। সেই কথাগুলা বিভিন্ন প্রতীক ব্যবহার করে সমাধানের রূপরেখাকে, ওই কথাগুলারই তুমি ব্যবহার করবা, কিন্তু বিভিন্ন চিহ্ন ব্যবহার করে একটা রাস্তা তৈরি করবা যে এইভাবে এইভাবে পর্যায়ক্রমে আমি এই সমস্যাটা সমাধান করছি। তো বিভিন্ন প্রতীক ব্যবহার করে সমাধানের রূপরেখাকে ফ্লোচার্ট বলে। আচ্ছা, তো এখানে ফ্লোচার্টের কিছু চিত্র দেওয়া আছে। ফ্লোচার্টের কিছু চিত্র লেখা আছে। দেখো, ফ্লোচার্টে ব্যবহৃত চিহ্ন, প্রথম যেটা লেখা আছে এটাকে শুরু ও শেষ চিহ্ন বলা হয়। মানে একটা প্রোগ্রামের তো শুরু শুরু আছে এবং শেষ আছে, তাই না? তো প্রোগ্রামের শুরু এবং শেষ চিহ্ন ব্যবহার করার ক্ষেত্রে আমরা এরকম একটা জিনিস ব্যবহার করব। এটা আঁকে কিভাবে? প্রথমে একটা লম্বা দাগ দিবা, নিচে একটা লম্বা দাগ দিবা, দেওয়ার পরে জাস্ট এখানে একটা গোল রাউন্ড করে দিবা, দ্যাটস অল। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে তোমার ইনপুট আর আউটপুটের জন্য একটা সামান্তরিক ইনপুট ও আউটপুটের জন্য তোমার এই চিত্রটা আঁকা লাগে, দুই সাইডে ঢাল। অর্থাৎ তুমি ফার্স্টে এদিকে একটা লম্বা দাগ দিবা, এদিক থেকে একটু বাড়ায় দিবা, এদিক থেকে একটু কমায় দেবা, জাস্ট আর কিছু না। পরে এইভাবে একটা লম্বা দাগ দিয়ে দিবা, বাস। আর চিত্রগুলো অবশ্যই অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। ঠিক আছে, দ্যাটস অল। আচ্ছা, তো ইনপুট আর আউটপুটের জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এখন ইনপুট জিনিসটা কি, আউটপুট জিনিসটা কি? অঙ্কের ক্ষেত্রে ইনপুটের যে বিষয়টা আর আউটপুটের বিষয়টা, সেটা আমি অঙ্কে প্রথম যে অঙ্কটা করাবো সে তখনই বুঝাই ফেলবো, সমস্যা নেই। আর এমনি নর্মালি আমরা ইনপুট আউটপুট বলতে বুঝি কি, মনে করো ইট বালি রড সিমেন্ট ব্যবহার করলা, তাহলে কি হবে? রাস্তাঘাট হবে, বাড়ি হবে, তাই না? তো এই যে ইট বালি রড সিমেন্ট যে উপকরণগুলো ব্যবহার করতেছে একটা পণ্য পাওয়ার জন্য বা একটা কিছু একটা পাওয়ার জন্য, সেগুলো হচ্ছে ইনপুট। আর আউটপুটটা কাকে বলে? ওই যে বাড়ি পাইলা, রাস্তা পাইলা, সেটাকে বলে আউটপুট। ইনপুট হচ্ছে রড বালি সিমেন্ট, আউটপুট হচ্ছে বাড়ি। এই হচ্ছে কথা, এমনি যদি নর্মালি বুঝাতে চাই। আর অঙ্কের ক্ষেত্রে যেটা হবে সেটাও আমি তোমাকে বুঝিয়ে দিব, এই প্রসেসেই বুঝাবো, সমস্যা নেই। তারপরে একটা হচ্ছে তোমার চতুর্ভুজ বক্স টাইপের, সেটাকে আমরা প্রসেস বক্স বা প্রক্রিয়া বক্স বলি। আচ্ছা, এটা কখন ব্যবহার করবা? এটা তুমি তখনই ব্যবহার করবা যখন একটা সমস্যার সমাধানের উত্তর শুধুমাত্র একটাই হবে, একাধিক হবে না। যেমন মনে করো যে 5 আর 7 যোগ করলে কত হবে? 12। তার মানে উত্তর কয়টা? একটা। এখন 12 ছাড়া তুমি বিকল্প কোনো উত্তর দিতে পারবা? অবশ্যই পারবা না। তো যাদের ক্ষেত্রে উত্তর একটাই হবে তাদের জন্য তুমি প্রসেস বক্স বা প্রক্রিয়া বক্সটা ব্যবহার করবা। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে তোমার সিদ্ধান্ত বা ডিসিশন বক্স। ডিসিশন কখন নেই, মানে ডিসিশন বলতে যখন আমাদের কাছে একাধিক রাস্তা ছড়ায়া যায়, যে মনে করো যে ট্যুরে যাবা, বান্দরবন যাবা, কুয়াকাটা যাবা না সাজেক যাবা, এই যে জিনিসগুলো নিয়ে, তিনটা জিনিস নিয়ে তোমাদের মধ্যে প্ল্যানিং চলতেছে যে কোথায় যাওয়া যায়। এই যে প্ল্যানিংটা, সেটাই হচ্ছে তোমার সিদ্ধান্ত বক্সের কাজ। অর্থাৎ সিদ্ধান্ত নেয় যে আসলে আমার কি করা উচিত। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার গোল একটা, সেটাকে কানেক্টর বলে। সিদ্ধান্ত যখন নিবা তখন রাস্তাগুলো তো অনেক দিকে ছড়ায় যাবে। কেউ বলবে বান্দরবন, কেউ বলবে যে না সিলেট যাব, কেউ বলবে তোমার সাজেক যাব। এই যে রাস্তাগুলো যে বিভিন্ন দিকে ছড়ায় যেতেছে, তাদের সবাইকে একসাথে নিয়ে আসার জন্য আমরা কানেক্টর শব্দটা ব্যবহার করি। তারপর হচ্ছে তোমার দিক প্রবাহ। দিক প্রবাহ বলতে এরা চিহ্ন বলা হয়, মানে আমার চিত্রটা কিভাবে কিভাবে আমি আঁকছি, মানে প্রথমে কে ছিল, তারপরে ওইখান থেকে কোথায় গেলাম, তারপরে কোথায় গেলাম, সেগুলো প্রদর্শনের জন্য এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। আর এই যে সাইডে যে লেখাটা না, সেটা জাস্ট নর্মালি একটা লেখা লিখছি যে তোমাদের সবকিছুরই তো শুরু আর শেষের একটা
পর্যায়ে আছে, একটা সিকোয়েন্স মেনটেন করতে হয় না, ওই জন্য লেখা রাখা আর কি, যে ফার্স্টে তোমাকে প্রোগ্রামটা শুরু করতে হবে, তারপরে ইনপুট দিতেই হবে, তারপর তোমার প্রসেস বা সিদ্ধান্তের যে কোনো একটা কাজ করবা, মানে প্রক্রিয়াকরণের যেই সকল কাজ থাকে তোমার করা লাগে সেগুলো করবা, করার পরে তুমি আউটপুট পাবা। ওকে, আউটপুট পাবা, তারপরে তুমি প্রোগ্রামটাকে শেষ করে দিবা। এই আর কি হচ্ছে প্রসেস। আচ্ছা, তো এরপরে আমরা অঙ্কে চলে যাব ডিরেক্ট। আচ্ছা, পায়ের একটা মান আছে 3.1416। আর স্কোয়ার কথার মানে হচ্ছে আর 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 গুণ অবস্থায়, ঠিক আছে? তো আমরা এটা ব্যবহার করব যে এরিয়া সমান সমান এটা। তারপরে দেখো তোমার 2 নম্বর, ত্রিভুজের 2 বাহুর ক্ষেত্রফল। এটা তো এরিয়া সমান সমান হাফ, হাফও লিখতে পারবা বা পয়েন্ট হাফও লিখতে পারবা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, বা তুমি 0.5 লেখো, বি লেখো, এইচ লেখো, এটা অথবা এটা যে কোনো একটা দিলেই হবে। হ্যাঁ, যে কোনো একটা দিবা। তারপর তোমার 3 নম্বরে যদি আমরা লিখি ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল। ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল, ওইটার ক্ষেত্রে তোমার বড় একটা সূত্র ব্যবহার করতে হয়। তোমার ফার্স্টে একটা এস এর মান বের করতে হয়, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তারপর তোমার এরিয়া যেটা সেটা বের করার জন্য এরিয়া ইজ ইকুয়াল টু রুট ওভার লেখা, তারপরে তোমার এস লিখতে হয়। সূত্রগুলোকে মুখস্থ রাখবা, নাহলে পারবা না। তারপর হচ্ছে তোমার 4 নম্বরে আমরা দুটি সংখ্যার যোগফল। আচ্ছা, যোগফলকে আমরা যে কোনো জিনিস দ্বারা প্রকাশ করি আর কি, যোগফলকে ইংরেজিতে সাম বলি আমরা। তাহলে এ যোগ বি, এখন তিনটা সংখ্যার যোগফল চাইলে সাম সমান সমান এ যোগ বি যোগ সি হবে। তারপর হচ্ছে তোমার 5 নাম্বার গড় তৈরির জন্য গড় নির্ণয় করা। দুইটি সংখ্যার, আচ্ছা দুইটি না তিনটি লিখি, হ্যাঁ, তিনটি সংখ্যার গড়। তাহলে গড় নির্ণয়ের জন্য এভিজি এভারেজ এ যোগ বি যোগ সি ডিভাইডেড বাই 3। এগুলো হচ্ছে তোমার গড় নির্ণয় সূত্র। এরপরে আমরা যদি যাই, আরো কিছু সূত্র আছে আমাদের। তোমার সেলসিয়াস থেকে ফারেনহাইট,
ফারেনহাইট নির্ণয়, এটার ক্ষেত্রে F সমান সমান 9C ডিভাইডেড বাই 5, তারপর হচ্ছে তোমার +32। আবার ফারেনহাইট থেকে সেলসিয়াস, C সমান সমান F -32 ডিভাইডেড বাই 9*5 বা গুণ 5 যেটাকে বলি আমরা। তারপরে তোমার আপাতত এই কয়টাই থাকুক, আর কিছু লেখা লাগলো না, 7টা। এবার একটা জিনিস খেয়াল করো, আগে একটু বুঝাই তারপর আমরা ফ্লোচার্টটা অঙ্কন করি। এই 7টার নিয়ম এক, মানে হচ্ছে 7টার মধ্যে তোমাকে আমি একটা করাই দিব, বাকি 6টা তুমি ইনস্ট্যান্ট বাসা ঘরে বসে করতে পারবা। কেন করতে পারবা একটু খেয়াল করে দেখো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, আচ্ছা তুমি যে কোনো মান ব্যবহার করতে পারো, কিন্তু বৃত্তের ক্ষেত্রফল রেজাল্ট সবসময় কয়টা আসবে? একটা আসবো না, একাধিক মান আসবো। মনে করো যে তুমি এটার ক্যালকুলেশন করলা, আর এর মান মনে করো 2 ধরলা, তো 2 আর 2 গুণ করলা, 2 দুগুণে 4, 4-এর সাথে এটা গুণ করলা, একটা মান আসলো 12 বা 15 লাইক সামথিং, এরকম কিছু একটা মান আসলো। তো এই যে মানটা যে আসলো, এই মানটা কি তুমি চাইলে পরিবর্তন করতে পারবা বা অন্য কিছু বলতে পারবা? অর্থাৎ উত্তর কিন্তু এক থাকবে, একটা উত্তরই থাকবে, একাধিক উত্তর থাকবে না, যেটা বৃত্তের ক্ষেত্রফল। এটা তো তুমি আর ত্রিভুজের ক্ষেত্রফল নাম দিতে পারবা না। অর্থাৎ যেই সকল সূত্রের ক্ষেত্রে বা কন্ডিশন শর্তের ক্ষেত্রে উত্তর একটা বের হয়, ত্রিভুজের 2 বাহুর ক্ষেত্রফল সেম, এইখানে মানগুলো বসায় তুমি ক্যালকুলেশন করো, কার ক্ষেত্রফল বের হবে? শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রফলই বের হইব, বৃত্তের ক্ষেত্রফল আর বের হবে না, বা 2 বাহুর ক্ষেত্রফল বের হইব না, মানে অন্য কোনো মান বের হবে না, শুধুমাত্র ত্রিভুজের 2 বাহুর ক্ষেত্রফলই বের হইব, একটা মাত্র উত্তর। তাদের ক্ষেত্রে আমরা প্রসেস বক্স ব্যবহার করব। আমরা যে কিছুক্ষণ আগে যে চিত্রগুলো আঁকছিলাম, সেখানে আমাদের চিত্রগুলো ছিল না যে শুরু শেষের জন্য এরকম, ইনপুটের জন্য এটা, প্রসেস বক্স এরকম ছিল, ডিসিশন বক্স এটা ছিল, আউটপুটের বক্স তো এটা ছিল, শেষের জন্য আবার সেম আগের প্রথমটার মতো 1 নাম্বার যেটা। তো আমরা এই বক্সটা কখন ব্যবহার করব? যখন তোমার দুইটা মানের মানে রেজাল্ট যেটা হবে, সেই রেজাল্টটা কি হবে? শুধুমাত্র একটা মানের রেজাল্ট হবে, মানে একটাই হবে, একাধিক উত্তর হবে না। এখন আরেকটা তোমাদেরকে বুঝাই, কখন তাহলে ডিসিশন সিদ্ধান্ত বক্স হবে। মনে করো যে এ ও বি এর মধ্যে কে বড় কে ছোট সেটা নির্ণয় করতে চাচ্ছ। এখন দেখো এও বড় হইতে পারে, বিও বড় হইতে পারে, এখানে কিন্তু উত্তর দুইটা আসে, তাই না? রেজাল্ট তোমার বড়, যে কোনটা বড় সেটা নির্ণয় করো, কিন্তু কন্ডিশন কয়টা? উত্তর দুইটা হইতে পারে, এটাও হইতে পারে ওইটাও হইতে পারে। কিন্তু এদের ক্ষেত্রে এরকমটা হয় না, এদের ক্ষেত্রে উত্তর একটাই বের হয়, ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল স্পেসিফিক একটাই বের হবে। তো যাদের ক্ষেত্রে সূত্র ব্যবহার করা হয় এবং উত্তর একটাই আসে, তাদের ক্ষেত্রে তোমরা প্রসেস বক্স ব্যবহার করবা। আর যাদের ক্ষেত্রে এটাও হইতে পারে ওইটাও হইতে পারে এমন একটা সম্ভাবনা থাকবে, তাদের ক্ষেত্রে তোমরা সিদ্ধান্ত বক্স ব্যবহার করবা, ডিসিশন বক্স। ঠিক আছে? আচ্ছা, আমরা অঙ্ক করলে আর একটু ক্লিয়ার হব। তোমরা সূত্রগুলা খাতায় লেখা নিও, আমি এখন এই সূত্রগুলা থেকে মুইছা জাস্ট এই 3 নাম্বারটা করাই দিয়েছি। 3 নাম্বারটা সবার বড়, 3 নাম্বারটা করাই দিলাম, আর হচ্ছে তোমার গড় নির্ণয় যেটা সেটা করাই দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা নিজেদের মতো করে খাতায় লেখা নিবা। ওকে, দেখো 3 নাম্বারটা করতেছি, ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল নির্ণয়। ওকে, ভালো কথা। প্রথমে আমরা ধাপটা শুরু করলাম, এই দেখো স্টার্ট। এরপরে ইনপুট দিতে হবে, বলছিলাম অঙ্কে এসে ইনপুটটা বুঝাবো। দেখো ইনপুটটা কিভাবে কাজ করে। এই যে সমান সমান সূত্র, তো এটা মেইন সূত্র, এই সমান সমানের পরে যেই ইংরেজি অক্ষরগুলো থাকবে সেগুলো হচ্ছে ইনপুট।
সমান সমানের পরে যে ইংরেজি অক্ষরগুলো থাকবে সেগুলো হচ্ছে ইনপুট, সমান সমানের আগে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে আউটপুট বা রেজাল্ট বা ফলাফল। তার মানে এটার এই যে সমান সমানের পরে যে ইংরেজি অক্ষর সেগুলা ইনপুট, আর আগে যেটা সেটা হচ্ছে আউটপুট। ওকে, এবার দেখো তাহলে এখানে ইনপুট কোনটা, 3 নম্বরে এ বি সি, অর্থাৎ ইনপুট এ বি সি। এরপরে দেখো আমরা তো জানি ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল স্পেসিফিক একটা উত্তর আসবে, তাই আমরা এখানে প্রসেস বক্স ব্যবহার করব। প্রসেস বক্সে সূত্র দুটা লেখা দিবা, s is equal to a plus b plus c divided by 2। অনেকে আলাদা আলাদা বক্সে লিখবা, তারটাও হবে, এক বক্সে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এরপরে রেজাল্ট ছাপাবো প্রিন্ট আউটপুট, মানে কি পাইলাম এই কাজগুলা কইরা, ক্ষেত্রফল পেলাম, তার মানে প্রিন্ট এরিয়া। আমার কাজ শেষ, তাই আমরা প্রোগ্রামটাকে শেষ করে দিব। এখানে যতগুলো সূত্র লিখছিলাম 7টার ক্ষেত্রেই সেম প্রসেস অ্যাপ্লাই হইব। অর্থাৎ তুমি ফার্স্টে তোমাকে প্রথমে কি করতে হয়েছে, প্রোগ্রামটা স্টার্ট করতে হয়েছে। ইনপুট নিছিলাম, ইনপুট নিছি কিভাবে, যে সমান সমানের পরে যে ইংরেজি অক্ষরগুলো থাকে, যেমন সমান সমানের পরে ইংরেজি অক্ষর কি আছে, এ বি সি, তাই আমরা এ বি সি এই তিনটাকে ইনপুট হিসেবে নিছি। নেওয়ার পরে আমরা কি করছি, প্রসেস বক্সে জাস্ট সূত্রটা লেখা দিছি, ও ক্যালকুলেশন করে একটা উত্তর পাইবো, সেই উত্তরটাকে আমার কি করতে হবে, প্রিন্ট বা আউটপুট বা ছাপাই দিতে হবে। অর্থাৎ সমান সমানের আগের শব্দটা এখানে লেখা দিবা, প্রিন্ট এরিয়া। এটার ক্ষেত্রে কি হবে, সেম সেম কাহিনী। অর্থাৎ এখানে দেখো শুধুমাত্র একটা ইংরেজি শব্দ আছে আর, তার মানে ইনপুটের এখানে শুধু আর হবে। তারপরে দেখো এই সূত্রটা আমরা, এই যে এরিয়া সমান সমান 3.1416, তারপরে তোমার হচ্ছে এই সূত্রটাকে আমরা এই বক্সে লেখা দিব। তারপরে প্রিন্ট কি হবে, এরিয়াই হবে, ক্ষেত্রফল নির্ণয় করছি বৃত্তের। এইটার ক্ষেত্রে যদি দেখো এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে এটার ক্ষেত্রে কি করব, এখানে বি আর এইচ ইনপুট হিসাবে ব্যবহার করব আমরা। তারপরে এইখানে যা কি করব, সূত্র এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, একটা সূত্র লেখা দিব এখানে এই পুরো বক্সের মধ্যে। আচ্ছা, তারপরে প্রিন্ট কি হবে, এরিয়া, তারপরে প্রোগ্রাম ইন্ট। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো এখানে আমরা চাইলে আরেকটা করি, আরেকটা করার পরে তোমাদেরকে যে এটার অ্যালগরিদমটা সেটাও লিখে দেখাচ্ছি। গড়টা লিখে দিই, জাস্ট গড়েরটা। তো গড়ের ক্ষেত্রে দেখো এ বি জি এ প্লাস বি প্লাস সি, তাই না? তাহলে দেখো আমার কিছুই করা লাগবে না, জাস্ট একটা ছোট্ট ছোট্ট অংশ আমি চেঞ্জ করব, বাকি সব ঠিক থাকবে। ও ইনপুটটা তো ঠিকই ছিল এবিসি। আচ্ছা দেখো, গড় নির্ণয়ের জন্য সংখ্যা, তিনটি সংখ্যার গড় নির্ণয়, এভারেজ সমান সমান a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। আচ্ছা, এটা কিন্তু ফিক্সড সূত্র না। এভারেজ আমরা কিভাবে নির্ণয় করি, তোমার কাছে 4টা আম আছে, আমার কাছে 5টা আম আছে, আরেক বন্ধুর কাছে 6টা আম আছে, তো তিনজনের গড় আমের সংখ্যা কত, তিনজনের আম আমরা একসাথে যোগ করি, 3 দিয়ে ভাগ দিই, তাহলে গড় বের হয় না? তো এখানেও সেম কাহিনীটা লিখছি, গড় সমান সমান এই যে তিনজনের যোগফল ভাগ 3। তো দুইজনেরটা হলে দুইজনের যোগফল ভাগ 2, চারজনের হলে চারজনের যোগফল ভাগ 4, এই আর কি। আচ্ছা, তো ইনপুটের মধ্যে দেখো এবিসি তিনটা আছে, তো এবিসি লিখবো আমরা এ বি সি। আচ্ছা, তারপরে এখানে আমরা সূত্র যেটা পাইছি সেটা লিখবো, এভারেজ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। তাহলে রেজাল্ট কি আসলো আমার, এই যে আউটপুট এ বি জি, এভারেজ। শেষ। ওকে, তো এবার আমি এই পাশে সবগুলা মুছে ফেললাম, তোমরা সেম স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সবগুলা করে ফেলবা, নিজেরাই পারবা। ওকে, এটার অ্যালগরিদম লিখবো, 3 নাম্বারটা না, সরি এটা 5 নাম্বার ছিল আমাদের, এখন 5 নাম্বারটার অ্যালগরিদমটা লিখবো।
আচ্ছা, অ্যালগরিদমের মধ্যে দেখো স্টেপ 1 স্টার্ট দ্য প্রোগ্রাম। অর্থাৎ তুমি এখানে চিত্রে যা যা লিখছো সেটা স্পষ্ট ভাষায় লেখা দিলেই হবে, আর কিছু করবা না। স্টেপ 2 ইনপুট এ বি সি। এরপরে স্টেপ 3 ক্যালকুলেট লিখবা। এখানে ক্যালকুলেশন করছি তো তাই ক্যালকুলেট এ বি জি ইজ ইকুয়াল টু a plus b plus c divided by 3. স্টেপ 4 রেজাল্ট পাইছো, আউটপুট। আউটপুট লিখলেও হবে, প্রিন্ট এভিজি এটা লিখলেও হবে। তোমরা এটা না লিখতে চাইলে এটা লিখতে পারো, আউটপুট এভিজি, যে কোনো একটা লিখবা। হ্যাঁ, এই আউটপুট এভিজি এখানেও লিখতে পারবা, সমস্যা হবে না। মানে তুমি এটাও লিখতে পারবা আবার প্রিন্টও লিখতে পারবা। প্রিন্ট শব্দের অর্থ হচ্ছে ছাপানো। হ্যাঁ, প্রিন্ট শব্দের অর্থ ছাপানো। প্রিন্ট PRINT প্রিন্ট। প্রিন্ট শব্দের অর্থ ছাপানো, আর আউটপুট মানে তো ফল প্রকাশ, তো একই কথা, সমস্যা নেই। পরে স্টেপ 5 এন্ড দ্য প্রোগ্রাম। বাস এইভাবে লিখে দিবা, হয়ে গেল। তো আমরা কি শিখলাম? প্রসেস বক্স কখন অ্যাপ্লাই হইব? যখন একটা নির্দিষ্ট স্পেসিফিক সূত্র ব্যবহার করা হয়, যার উত্তর শুধুমাত্র একটাই আসে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেস বক্স ব্যবহৃত হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আরো কিছু সূত্র লিখবো। এখন এটা উঠায় নিও সুন্দর করে খাতার মধ্যে, ভিডিওটা পোস্ট করে এটা উঠায় নিও। এরপরে আমরা নতুন আরেকটা লিখতেছি, দেখো। আচ্ছা, এবার আমরা কিছু সাংকেতিক চিহ্নের সাথে পরিচিত হব। সাংকেতিক চিহ্ন কি? দেখো, আমরা এই চিহ্নটাকে অর বলি, অথবা। এটাকে আমরা ইকুয়াল বলি, সমান। এটাকে আমরা মেমোরি লোকেশন বলি। যখন এই এন্ড দুইটা আঁকা হয় তখন সেটা এবং হয় এন্ড। এটাকে নট ইকুয়াল বলা হয়, সমান নয়। ওকে, এই চিহ্নগুলোর নামগুলো তোমরা খাতার মধ্যে একটু কাইন্ডলি লিখে নিবা। আমি তোমাদেরকে চিহ্নগুলো যদি এক্সপ্লেন করি, দেখো, অথবা, অথবা চিহ্নটাকে এভাবে প্রকাশ করতে হয়। আচ্ছা, একটু অথবা চিহ্নটা দিয়ে কি কাজ হয় মূলত, দেখো এটা না। আচ্ছা দেখো, মনে করো তোমার বন্ধু তোমার থেকে একটা শীট নিছে ধার। এখন পরের দিন সে শীটটা কলেজে নিয়ে আসছে, তুমি যাও নাই, তো তুমি বললা কি, রাকিব রে বা রাজু রে দে। এই যে রাকিব রে বা রাজু রে দে, এই যে বিষয়টা, তার মানে কি দুজনের একজনের কাছে দিলেই হইব। তো এই দুইটা জিনিস অথবা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ রাকিব আর এই যে রাজু।
রাকিব অথবা রাজু, এটাকে এইভাবে আমরা প্রকাশ করি। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে দেখো এন্ড এরটা বুঝায় নেই। এন্ড দ্বারা কি বোঝায়? এবং, তাই না? আচ্ছা, এখন মনে করো তোমার বন্ধু দুইটা শীট নিয়ে আসছে, তুমি বললা কি একটা রাজু রে দে একটা রাকিব রে দে, তার মানে কি রাকিব এবং রাজু দুজনে, তাই না? তো তখন আমরা কি করব, এখানে এন্ড চিহ্ন ব্যবহার করব, অর্থাৎ এই চিহ্নটা ব্যবহার করব যে রাকিব এবং রাজু দুইজনরে দুইটা শীট দিব। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে ইকুয়াল। ইকুয়াল মানে সমান বোঝায়, অর্থাৎ সমান সমানের এই পাশ আর ওই পাশ সমান। লাইক এরকম মনে করো যে 5+3 = 8। এই যে এই পাশে যে রেজাল্ট, এই পাশেও সেই একই রেজাল্ট না? তো এইটারে আমরা প্রকাশ করার জন্য এই প্রোগ্রামের ভাষায় দুইটা সমান সমান চিহ্ন দিব, সেটাকে আমরা ইকুয়াল বলি। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তোমার এরকম থাকলে নট ইকুয়াল। হ্যাঁ, আবার অনেকে এই চিহ্নটা ব্যবহার করে, এটাও নট ইকুয়াল বোঝায়, হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে তোমার এন্ড দ্বারা মেমোরি লোকেশন বোঝায়, অর্থাৎ আমরা যখন ফেসবুকে কোনো ছবি আপলোড করতে যাই, তখন কিন্তু আমরা আমাদের গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করি, তারপরে সেটা পোস্ট করি, তাই না? তো ওই যে আমার মেমোরি কোন জায়গা থেকে ছবিটা কালেক্ট করলাম, একটা লোকেশন আছে না? তো কম্পিউটারে সেরকম একটা লোকেশন অ্যাড্রেস প্রকাশ করার জন্য আমাদের একটা এন্ড চিহ্ন ব্যবহার করা লাগে। বুঝতে পারছি সবগুলা চিহ্ন? এগুলা খাতার মধ্যে সাইডে এক কোণায় লেখা রাখো, এগুলা কাজে দিবে, কাজের চিহ্ন। এগুলো আমি এখন এই সাইডে লেখা রাখতেছি। অথবা, ইকুয়াল, এবং বা এন্ড, মেমোরি, তারপর হচ্ছে তোমার নট ইকুয়াল। বাস, এই পাঁচটা চিহ্নর নাম আমি সাইডে ছোট্ট করে লেখা রাখলাম। এরপরে আমরা আরো কিছু সূত্র লিখবো এখন। জোড় বিজোড় সংখ্যা নির্ণয়। এটা একটা তোমার, এটা সূত্র হচ্ছে তোমার n/2 = 0। সূত্রগুলো এক্সপ্লেন করে দিব অবশ্যই। 2 নম্বর সূত্রের মধ্যে তোমার আছে পজিটিভ নেগেটিভ নির্ণয়। পজিটিভ ও নেগেটিভ সংখ্যা নির্ণয়। অর্থাৎ n 0 থেকে বড়, এটা লিখলে হবে। লিপ ইয়ার নির্ণয়। এটা সূত্রটা বড়, y/4 = 0, এটা একটা সূত্র। আরো দুইটা সূত্র আছে, y/100 ≠ 0 and y/4, এটাতে 400 = 0। ঠিক আছে, এটা হচ্ছে তোমার লিপ ইয়ার নির্ণয়ের সূত্র। এগুলা লিখবো। তারপর তোমার আর কি সূত্র হইতে পারে?
আরেকটা লেখা নাও, দুটি সংখ্যার জোড়, দুটি সংখ্যার বড় ছোট। এটার ক্ষেত্রে এইভাবে লেখা রাখো, জাস্ট আর কিছু না, বাস এই কয়টা সূত্র লেখা রাখো। আচ্ছা, এবার একটু সূত্রটা অ্যানালাইসিস করি, তারপর আমরা ক্লাস করি। দেখো, জোড় বিজোড় সংখ্যা নির্ণয় n ভাগ 2 ইকুয়াল 0। আচ্ছা, এই কথার মানে কি বোঝায়? এই কথার মানে বোঝায়, মনে করো যে 16 ভাগ 2, 8 দুগুণে 16, তাই না? বাচ্চাদের মতো করে অঙ্কটা করলে রেজাল্ট তো এরকমই আসে। তার মানে ভাগশেষ কত আসছে? 0 আসছে। এই শূন্যটা বলতে এই ভাগশেষ শূন্যটাকে বোঝায়। আমি আবারও বলি, কোন শূন্যটাকে বলতে কি বোঝায়? এর উপরের যে শূন্যটা আছে, মানে এই যে এটা যেটা আছে, সেটা বলতে এই শূন্যটাকে বোঝায়, ভাগশেষ শূন্যটাকে। অর্থাৎ n এর মানটাকে 2 দিয়া ভাগ দিলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে সেটা জোড় সংখ্যা। কারণ এই দেখো 16 কিন্তু জোড়, তাই না? ভাগশেষ কি আসছে? 0 আসছে। n এর মানটাকে 2 দিয়া ভাগ দিলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে সে জোড় সংখ্যা, আর যদি 0 না হয় তাহলে সে কি সংখ্যা? বেজোড় সংখ্যা। এই হচ্ছে কথা। আবার পজিটিভ নেগেটিভটা যদি বিশ্লেষণ করতে চাও, দেখো 0 থেকে n এর মানটা বড়, আমরা শূন্যটাকে সাধারণত পজিটিভ ভাবি। আচ্ছা দেখো, n এর মানটা কত সেটা জানো না, কিন্তু এই পাশে 0 আছে এটা তো জানো। এখন মনে করো এই জায়গায় লেখা 1, এই কন্ডিশনটা সত্য না মিথ্যা? অবশ্যই কন্ডিশনটা সত্য, তাহলে সত্য হইলে পজিটিভ। এখন দেখো তো সত্য না মিথ্যা? এখন তো মিথ্যা হয়ে গেছে, -1 আর এখানে 0, তার মানে 0 থেকে -1 ছোট, মিথ্যা হয়েছে, তার মানে এটা নেগেটিভ, তাই না? তাহলে যদি সত্য হয় তাহলে পজিটিভ, আর যদি সত্য না হয়, মানে 0 থেকে n এর মানটা বড় যদি হয়, যদি কন্ডিশনটা সত্য হয়, তাহলে সে পজিটিভ। আর যদি 0 না হয়, 0 থেকে যদি এই পাশের মানটা ছোট হয়, তাহলে তো মিথ্যা, মানে নো, তখন তোমার সেটাকে নেগেটিভ বলবো আমরা। 0 থেকে n এর মান যদি বড় হয় তাহলে সে পজিটিভ, আর n এর মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে সে নেগেটিভ। আচ্ছা, এরপরে লিপ ইয়ারের বিষয়টা দেখো। ওয়াই বলতে ইয়ার বোঝায়, সাল, কত নম্বর সাল। এখন মনে করো যে 1632 সাল, এটা কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না তারা জানতে চায়। তুমি 400 দিয়ে ফার্স্টে সহজ সরল মনে ভাগ দিলা, 400 দিয়ে ভাগ দিলে তো ভাগশেষ থাকবে 32, তার মানে কি এটা লিপ ইয়ার না? তারপরে আমরা পরবর্তীতে আবার কি করবো জানো? এই সূত্রগুলো দিয়ে ট্রাই করবো। ফার্স্টে এটা দিয়ে ট্রাই করবো, এটা দিয়ে হইব না, 100 দিয়ে তো যায় না। পরে দেখো 4 দিয়ে ভাগ দিতে বলছে, এই ভাগশেষটাকে মূলত আবার 4 দিয়ে ভাগ দেওয়া হবে, তাহলে 4 8 32। এখন ভাগশেষ 0 আসছে, আসছে না? মানে তুমি যদি সালটাকে 4 দিয়ে ভাগ দাও এবং ভাগশেষ যদি 0 আসে তাহলে সেটা লিপ ইয়ার, আর যদি ভাগশেষ 0 না আসে তাহলে সেটা লিপ ইয়ার না। এখন অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করবে, স্যার লিপ ইয়ার মানে কি? লিপ ইয়ার মানে হচ্ছে তোমার প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, আর এই যে 29 দিনে যে হয় সেটাকে আমরা লিপ ইয়ার বলি। ওকে, আচ্ছা ঠিক আছে। এবারে একটারে করি, দেখো তোমার আমরা পজিটিভ নেগেটিভ যেটা সেটাই করে দেই। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু উত্তর দুইটা আসে, হইতে পারে জোড় সংখ্যা, হইতে পারে বেজোড় সংখ্যা, পজিটিভ সংখ্যা হইতে পারে, নেগেটিভ সংখ্যা হইতে পারে, লিপ ইয়ার হইতেও পারে, আবার লিপ ইয়ার নাও হইতে পারে। এখানে কিন্তু উত্তর দুইটা করে আসতেছে, তার মানে এখন আর আমার এই প্রসেস বক্সের কোনো কাজ হইব না। এখন যদি আমি কাজ করতে চাই, আমার সিদ্ধান্ত বক্সের কাজ করতে হবে, কারণ দুইটা উত্তর আছে। আচ্ছা, তো এখন আমরা যদি এটা করি, দেখো প্রথমে প্রোগ্রামটাকে স্টার্ট করব। চিত্রগুলো অনেক সুন্দর করে আঁকতে হয় আসলে। স্টার্ট, ইনপুট। আচ্ছা, এখন ইনপুট কোনটা দিব? আমরা 2 নাম্বারটা যদি করি, ইনপুট n, ঠিক আছে? ইনপুট কি? n, মানে একটা ইংরেজি শব্দই আছে n।
এরপরে দেখো এখানে একটা প্রসেস বক্স দিলাম, সরি সিদ্ধান্ত বক্স দিলাম। সিদ্ধান্ত বক্সের মধ্যে আমরা কি লিখবো, জাস্ট কন্ডিশনটা লিখে দিব যে n 0। এই কন্ডিশনটা দ্বারা বুঝাইছি কি, যে n এর যে মানটা সেটা শূন্য থেকে বড়, যদি ইয়েস হয় তার মানে পজিটিভ সংখ্যা, তাহলে ইয়েস, এই পাশে ইয়েস দিলাম আমরা, ইয়েস, তখন উত্তরটা হবে n ইজ পজিটিভ। এই যে n ইজ পজিটিভ। আর যদি কন্ডিশনটা নো হইতো তার মানে কি n এর মানটা পজিটিভ না নেগেটিভ, n ইজ নেগেটিভ। এখন দুই দিকে রাস্তা চলে গেছে তাই না? আচ্ছা দাঁড়াও আমি একটু চিত্রটা একটু বড় করি। এটা এই দুইটা চিত্রকে একসাথে নেওয়ার জন্য একটা কানেক্টর ব্যবহার করব আমরা, সেই কানেক্টরের নিচে প্রোগ্রামটাকে শেষ করব। আচ্ছা এখন একটু এক্সপ্লেন করি, দেখো বিষয়টা কিভাবে যায়। শুরুতে মানে এখান থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, তারপরে এই ধাপে আসবে, তারপরে এখানে একটা কাজ করবে। এখন n এর মান কত তুমি জানো না, মনে করো n এর মানটা 3, তার মানে কি কন্ডিশনটা সত্য, মানে যে মাঝখানে এটা হচ্ছে মূলত কন্ডিশন শর্ত। আর এখানে তোমরা ইফ লিখতে পারো, ইফ কথাটা ইফ। আচ্ছা এখন কন্ডিশনটা যদি সত্য হয় তার মানে সে কি আর এই পাশে যাবে, যাবে না তো, সে ইয়েস এর পাশে চলে আসবে এবং এই দিক দিয়ে রেজাল্ট নিয়ে এখানে ছাপাই দিবে, মানে এখানে ছাপানো হয়ে যাবে, এই দিক দিয়ে আইসা শেষ হয়ে যাবে। তারপর দেখো এখন যদি এখানে -3 থাকতো তখন কি কন্ডিশনটা সত্য? তখন তো কন্ডিশনটা মিথ্যা, কারণ 0 থেকে -3 ছোট, উল্টা লেখা ফেলছে এখানে ছকের মধ্যে, তাই না? তাই এটা মিথ্যা, তো মিথ্যাটাকে এই পাশে নিয়ে যাবে, এই পাশে নামাবে, n ইজ নেগেটিভ সেটাকে তারা রেজাল্ট হিসাবে প্রকাশ করবে এবং পরে এদিক থেকে এসে এদিকে যায় প্রোগ্রামটাকে শেষ করে দিবে। কথা বুঝতে পারছি? তো এইখানে যে সূত্রগুলো আছে, চারটা সূত্র, এইটা 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 এটা, এই চারটা সূত্র তুমি সেম বক্স সেম কাজ করবা। অর্থাৎ ফার্স্টে তুমি স্টার্ট দিবা, তারপর তুমি ইনপুট লিখবা, তারপরে এইখানে জাস্ট এই যে শর্তগুলো যে লেখা দিছি আমি, এই শর্ত পুরোটা, এই যে এটা বড় না, এই বড় পুরাটাকেই এই বক্সের মধ্যে লেখা দিবা, একদম শুরু থেকে পুরা শেষ পর্যন্ত পুরাটাকে লিখবা, এই পুরো লেখাটাকে এই বক্সের মধ্যে লেখা দিবা। তারপরে দেখো যদি ইয়েস হয় তাহলে n ইজ তোমার লিপিয়ার, সরি n না, এই জায়গায় y হবে। আচ্ছা লিপিয়ারটা করাই দিচ্ছি, দেখো লিপিয়ারটা করাই দিচ্ছি, এটা তোমরা চাইলে উঠায় নিও, ঠিক আছে? আমি এখন লিপিয়ারটা করাই দিচ্ছি। এখন এই জায়গায় তো ইনপুট y, মানে সাল নিতে হবে তাই y। তারপরে এখানে একটু বড় করে রাখতে হবে বক্সটা, কারণ যেহেতু মানটা একটু বড় আছে মোটামুটি। তারপরে দেখো এখানে লিখতেছি ইফ, প্রথম শর্তটা লিখতেছি y ভাগ 400 ইকুয়াল 0, অথবা এই যে অথবা চিহ্ন দিছি, মানে এই সূত্র দিয়ে যদি শূন্য হয় তাহলে সে লিপিয়ার, আবার এটা যদি না হয় তাহলে y ভাগ 100 নট ইকুয়াল 0, এবং মানে এটা তো করবা সাথে এটাও করতে হবে, y ভাগ 4 ইকুয়াল 0। আচ্ছা এইখান থেকে যদি তারা, এই দেখো এখানে একটা সূত্র, মূলত এখানে দুইটা সূত্র কাজ করতেছে, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইটা, হ্যাঁ? আচ্ছা তো এই সূত্রতেও যদি সে ইয়েস পরিণত হয় তাহলেও লিপিয়ার, এটাতেও যদি হয় তাহলেও লিপিয়ার। তবে সবচেয়ে মুখ্য যে সূত্রটা, কেউ যদি ভুইলা যাও, ঠেকায় পড়া যাও, তখন তোমরা সবসময় এটা লিখে দিবা y ভাগ 4 ইকুয়াল 0, কারণ এটা হচ্ছে মেইন সূত্র, একদম মেইন, এটা ছাড়া হইবই না লিপিয়ার, এটা লাগবেই y ভাগ 4। আচ্ছা ইয়েস যদি হয় তাহলে আমরা লিখব y is leap year, আর যদি নো হয় তো, আচ্ছা ইয়েস নোটা তোমরা যে কোনো পাশে লিখতে পারবা,
ইয়েস নো নিয়ে কোনো সমস্যা নেই, এই পাশেও লিখতে পারবা ওই পাশেও লিখতে পারবা। ওয়াই ইজ নট লিপ ইয়ার। এখন দুই দিকে রাস্তায় গেছে, আবার কানেক্টর নিতে হবে, নিচে প্রোগ্রামটা এন্ড করতে হবে, এন্ড। এই হলো তোমার প্রসেস। আচ্ছা, এবার আমরা যদি এইটার অ্যালগরিদমটা লিখি, স্টেপ 1 স্টার্ট প্রোগ্রাম, স্টেপ 2 input y, step 3 calculate, পরে সূত্রটা লিখবা, তারপর এখানে একটা রিটার্ন লেখা লিখবা, সেটা লিখবা ইফ দ্য আনসার ইজ ইয়েস দেন গো টু স্টেপ। তুমি স্টেপগুলো সেট করে নিবা, তোমার মনের মতো নিবা, অর্থাৎ এটা 1 ধরলা, এটা 2 ধরলা, এটাকে তুমি 3 ধরলা, এরপর এটাকে 4 ধরতে পারো, এটাকেও 4 ধরতে পারো। তো একটাকে 4 ধরলাম, একটাকে 5 ধরলাম, আর একটাকে 6 ধরলাম, শেষ। তাহলে আমরা লিখবো এখানে if the answer is yes then go to step 4, or the answer is no then go to step 5। ঠিক আছে, পরে আমরা স্টেপ 4 লিখব, y is leap year। স্টেপ 5 y is not leap year। তারপর হচ্ছে তোমার স্টেপ 6 সরি এন্ড প্রোগ্রাম। এই হলো তোমার অ্যালগরিদম বক্স। তো যাদের ক্ষেত্রে দুইটা উত্তর হবে, শুধুমাত্র যাদের ক্ষেত্রে দুইটা উত্তর হবে তাদের ক্ষেত্রে তুমি এই পুরো প্রসেসটা অ্যাপ্লাই করবা, তাহলেই তুমি পরিপূর্ণভাবে নাম্বার পেয়ে যাবা। রিটেনটা অ্যালগরিদমটা লিখবে এইভাবে, ফ্লোচার্টটা এইভাবে আঁকা দিবা, জাস্ট মাঝখানে কন্ডিশনটা বসাই দিবা, আর বুঝা যে কন্ডিশনটাতে ইয়েস হলে কি হবে সেটা এখানে লেখা দিব। এগুলো কিন্তু আউটপুট বক্স, হ্যাঁ আউটপুট। আমরা ইনপুটে বছর দিছি যে সাল, এত নাম্বার সাল, আউটপুট লিপিয়ার হইতে পারে, না হইতে পারে, মানে এই যে যেমন ইট বালি রড সিমেন্ট দিছি, এখন বাড়িও হইতে পারে, রাস্তাও হইতে পারে। তো বাড়ি হলে বাড়ির কথাও আউটপুট ছাপাই দিব, আবার ইয়ের কথা হইলে, রাস্তার কথা হলে রাস্তাও লেখা দিব, মানে যে পাশে যাইবো সে সেই পাশেই নামিয়ে যাবো, শেষ করে দিব, কাজ শেষ করে দিব। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো, এরপরে আমরা 3টা সংখ্যা শিখবো। এই গেল তোমার একটা পার্টস। এখন 3টা সংখ্যাটা শিখবো, সেম কাহিনী, সেম ভাবে ক্যালকুলেশন করব, জাস্ট 3টা সংখ্যা থাকবে। আচ্ছা,
তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এখন তিনটা সংখ্যা এ বি সি ভাইবা নিলাম, বা এক্স ওয়াই জেড ভাইবা নিলাম, বা পি কিউ আর ভাইবা নিলাম। এখন কে বড় কে ছোট সেটা কি আর তুমি আর আমি জানি? টোটাল তিনটা উত্তর বের দিব। তো তিনটা উত্তরের জন্য তো আমার সিদ্ধান্ত বক্সের কাজ করা লাগবে। তো আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করব, প্রথমে আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করব। স্টার্ট। আচ্ছা, ভালো কথা বলে নেই, এই যে এর আগে যতটুকু পড়াইছি ততটুকু যদি তোমরা না বুঝো সেটা বারবার রিপিট করে আগে দেখে নাও, কারণ ওইগুলো যদি পরিপূর্ণভাবে না বুঝো তাহলে এখানে তো বুঝতে পারার কোনো প্রশ্নই আসে না। আগে ওইগুলো ক্লিয়ার হইবা, তারপরে আস্তে আস্তে সামনের দিকে আগাবা। আচ্ছা, স্টার্ট। ইনপুট। এখন এই জায়গায় ইনপুট এবিসি তিনটা আছে, তাই না? এরপরে হচ্ছে তোমার আমাদের মেইন কাজ শুরু, প্রসেস বক্সের। দুইভাবে করা যায় এটা, দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে তোমার একটু বড় হবে কিন্তু বুঝতে পারবা, আরেকটার মধ্যে ছোট হবে। আচ্ছা, আমি আগে বুঝাই, দেখো এ আর বি এরটা বুঝাই আগে, তারপর আমি এটা পুছা আবার নতুন করে করব। এ আর বি, দেখো এখানে তিনটা সংখ্যার মধ্যে ছোটকে নির্ণয় করতে চাইতেছে। তো আমি এ বি লেখা এভাবেও চিহ্ন দিলাম, এভাবেও চিহ্ন দিলাম, একভাবে চিহ্ন দিলাম, মানে যে কোনো ভাবে দিলাম। দেওয়ার পরে ডিসাইড করবা, দেখবে দেখো এই চিহ্ন দ্বারা কি বুঝায়। চিহ্ন দ্বারা বুঝাইতেছে বি ছোট এ বড়। তো কন্ডিশনটা সত্য যদি হয় তাহলে কি বি ছোট, তো ইয়েস এর পাশে কে ছোট? ইয়েস এর পাশে তোমার বিটা আসছে, এই যে বি ছোট এই পাশে। আর যদি আমরা নো লিখি তখন কি হয় দেখো, নো লেখার ফলে এ ছোট, মানে এই পাশে নো এর পাশে এ চলে আসতেছে। আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা বক্স আঁকবো, কারণ এ ছোট, এর সাথে আবার সি এর তুলনা করতে হবে না, যে কে ছোট। তারপরে যদি ইএস ইএস এর পাশে থাকতো, মানে এদিক থেকে এদিকে আসতো, এদিকে না যেত, তখন এখানে তো বি ছোট হয়ে আসছে, এখন বি এর সাথে আবার সি এর তুলনা করা লাগবে না, যে আসলে বি ছোট না সি ছোট। তো এখানে আমরা করলাম কি, আবার বি এর সাথে সি এর কম্পেয়ার দিয়ে দিলাম। এখন দেখো রেজাল্টটা কি দাঁড়াইলো, এই পাশে যদি ইয়েস লিখি, ইয়েস লিখলে তো এখানেও বি ছোট আসতেছে, তাহলে প্রিন্ট বি ইজ স্মল। প্রিন্ট বি ইজ স্মল, মানে বি হলো সবার ছোট। আর যদি নো হয়, সি হচ্ছে সবার ছোট, প্রিন্ট সি ইজ স্মল। আবার এইখানে দেখো যদি ইয়েস হয়, প্রিন্ট এ ইজ স্মল। আর যদি নো হইতো, সবগুলো আউটপুট বক্স, প্রিন্ট সি ইজ স্মল। আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করতেছি, ওয়েট। এক্সপ্লেন করতেছি, দেখো প্রথমে একটা কন্ডিশন দিছি, কন্ডিশনের মধ্যে দেখো এ আর বি এর তুলনা করতেছি। যদি কন্ডিশনটা ইয়েস হয় তার মানে কি এ আর বি এর মধ্যে বি সবার ছোট, তাই না? তো বি যেহেতু ছোট, তাহলে এই পাশ দিয়ে নামবো আমরা, তখন আর এই পাশ চিনবই না, এই পাশে তো যাবেই না, কম্পিউটার এই পাশে কাজ করবে। আচ্ছা, এখন রাশি তো টোটাল তিনটা, তো বি এই পাশে ছোট হয়েছে, ভালো কথা। এখন সি এর সাথে বি এর তুলনা করব, মানে একজনের সাথে সে জিতা এই পাশে নামছে, যে একজনের থেকে সে ছোট। এখন আরেকজন বাকি আছে, তার সাথেও যদি কম্পেয়ার করে সে ছোট হয় তাহলে সেই সবার ছোট। আচ্ছা, তো এখানে আরেকজনের সাথে আমরা কম্পেয়ার করতেছি, বি এর সাথে সি। এখন যদি ইয়েস হয় তাহলে সে সবার ছোট, বি সবার ছোট, তাহলে যে লিখছি প্রিন্ট বি ইজ স্মল। এখন এইখানে যদি এসে আবার সি এর সাথে হাইরা যায়, যে না বি এর সাথে বি বলতেছে আমি এর থেকে ছোট, এখন আবার সি বলতেছে আমি তো তোমার থেকেও ছোট, মানে বি বলতেছে সি এর থেকেও ছোট, তার মানে যদি কন্ডিশনটা নো হয় তখন কে সি সবার ছোট।
আচ্ছা, তো এই পাশে এইভাবে কাজ করে ইন্ট হবে যে কোনো এক সাইড থেকে, মানে এই বক্সের থেকে এই বক্সে আসলো, আসার পরে হলে এই পাশে এই বক্স দিয়েও আইসা শেষ করতে পারে, আবার এই বক্স দিয়ে আইসাও শেষ করতে পারে। একইভাবে যদি এইখানে যদি বি হাইরা যাইতো যে না বি ছোট না এ ছোট, নো এ ছোট, তার মানে এর সাথে আবার সি এর তুলনা করব, করার পরে এখান থেকে যে জিতবে সে সেই পাশ দিয়ে নিয়ে প্রোগ্রামটাকে শেষ করে দিবে। বুঝতে পারছি? এটা হচ্ছে তোমার একটু বড় করে লেখা। এই একই কাজটাকে আমরা আরো ছোট করে লিখতে পারবো। তো যারা এটা বুঝছো তারা এটা অ্যাপ্লাই করতে পারো, আর যদি আরেকটু ছোট করে লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো। বুঝে ফেললাম। আচ্ছা, এখানে দেখো এ সি এবং এ বি। আচ্ছা, এ বি এ সি, একটু ভালো করে খেয়াল করো এখানে কাজটা কি করলাম। এন্ড মানে তো এবং, তাহলে এটা এবং এটা দুইটা কম্পেয়ার একসাথে করতেছি। এখানে বলতেছি বি এর থেকে এ ছোট, এখানে বলতেছি সি এর থেকে এ ছোট, মানে বি এর থেকেও ছোট এ, সি এর থেকেও ছোট হইলো এ। যদি কন্ডিশনটা ইয়েস হয় তার মানে এই দুইজনের থেকেই ছোট, তার মানে প্রিন্ট বি ইজ স্মল। ফার্স্টে একটা রেজাল্ট চলে আসলো, প্রিন্ট এ ইজ স্মল, সরি বি না এ। আর যদি কন্ডিশনটা নো হয়ে যেত তখন তো বি আর সি দুইজন বাকি আছে, মানে কন্ডিশন এইটার কারণেও নো হয়ে যেতে পারতো, আবার এই একটা ঘটনার কারণেও নো হইতে পারতো। এইটা অথবা এটা যে কোনো একটার কারণে নো হইলে তো এই পাশে নামবো। তখন কার সাথে কার তুলনা করা উচিত? এ তো হাইরেই গেছে, তার মানে তখন আমার সি এর তুলনা করা লাগবে, জাস্ট বি আর সি এর তুলনা, কারণ তখন বি অথবা সি যে কোনো একজন ছোট, এই জন্যই কন্ডিশনটা নো হয়েছে। দেখো ইয়েস যদি হয়, এখন এই দুইটার তুলনার মধ্যে তাহলে বি ইজ স্মল, আর যদি ইয়েস নো দাও তাহলে সি ইজ স্মল। আরেকবার বলি, এই দুইটা থেকে যদি এ জিতে যায় তার মানে এ সবার ছোট, তাই এই পাশে চলে আসবে। আর যদি এ একজনের কাছে হাইরা যায়, মানে ওর কাছে হাইরা গেল, বি এর কাছে মনে করো হাইরা গেল, তার মানে সে নো হয়ে এই পাশে চলে আসবে। তো এ তো হাইরা গেছে মানে এ বাদ, এখন বি আর সি এর তুলনা করা লাগবে। আবার সেম একই ভাবে এখানে না হয় এ জিতছে, কিন্তু এইখানে এসে এ হাইরা গেছে, তার মানে এ এক জায়গায় হারা মানে তো সে বাদ। তখন আমরা বি আর সি এর তুলনা করব, করার ফলে দেখো এই দুইটার মধ্যে যে ছোট সেই সবার ছোট হবে তখন। আচ্ছা, তো ইয়েস আমরা একটা কন্ডিশন বসাইছি, যদি ইয়েস হয় তাহলে বি ইজ স্মল, আর যদি নো হয় কন্ডিশনটা তাহলে সি ইজ স্মল। পরে এই তিনটা বক্সকে আমরা একসাথে নিয়ে এসে ইন্ট করে দেব। এটার অ্যালগরিদমটা একটু বড় হবে, আমি দুই পাশে লিখবো। অবশ্যই বক্সটাকে ছোট করলেও লেখা যায়, বক্সটাকেই ছোট করে দিই একটু। দেখো স্টেপ 3 ক্যালকুলেশন, এই পুরো সূত্রটা লিখে দিবা। লিখলাম, তারপর লিখবা ইফ দ্য আনসার ইজ ইয়েস।
গো টু স্টেপ। এখন স্টেপগুলো আগে আসলে বসায় নেওয়া ভালো, না হলে প্যাচ লেগে যায়। 1 2, এটাকে 3 ধরলাম, এটাকে 4 ধরি আমরা, তারপরে এই যে 5 6 7, বাস, তারপর লাস্টেরটা 8। আচ্ছা, তাহলে দেখো আমরা 3 নাম্বার স্টেপ আছি। ইফ দ্য আনসার ইজ ইয়েস দেন গো টু স্টেপ 5। or the answer is no, then go to step 4। তারপর স্টেপ 4 লিখবো। স্টেপ 4 এর মধ্যে আবার আমরা ক্যালকুলেট করছি, ক্যালকুলেট বি এর সাথে সি কম্পেয়ার করছি। আবার লিখবা ইফ দ্য আনসার ইজ ইয়েস দেন গো টু স্টেপ, কততে গেছি, ইয়েস হইলে 6, আর যদি নো হয় or the answer is no, then go to step 7। ঠিক আছে, এরপরে স্টেপ 5 লিখবো। প্রিন্ট a is small বা আউটপুট a is small, এটা লিখতে পারবা। স্টেপ 6 প্রিন্ট b is small। স্টেপ 7 প্রিন্ট c is small। স্টেপ 8 end program। এই হলো তোমার 3 সংখ্যার ক্ষেত্রে। আচ্ছা, এর পরবর্তী ক্লাসে পজিটিভ নেগেটিভ নাকি শূন্য সেটা দেখাবো, পাশাপাশি ধারার যে অঙ্কগুলো আছে সেগুলো দেখাই দিব। আল্লাহ হাফেজ।